বামপন্থী রাজনীতির প্রতিষ্ঠা এবং তার প্রসারে জ্যোতি বসু যে দায়িত্ব পালন করেছেন সেটাই হয়তো রাজনীতিতে তার সবচেয়ে স্মরণীয় অবদান হয়ে থাকবে। জ্যোতি বসুর প্রস্থান হল এমন একটা সময়ে যখন অর্থনৈতিক বিষয়ানি হচ্ছে সর্বব্যাপী এবং সর্বগ্রাসী, যখন বামপন্থী তথা কমিউনিস্ট রাজনীতির আদর্শ ও পথ নতুন করে খুঁজতে হচ্ছে দুনিয়া জুড়ে। কমিউনিস্ট ভাবনা ও আন্দোলনের এই দীর্ঘ এবং ঘটনাবহুল যাত্রার পথিক জ্যোতি বসু। তার রাজনৈতিক জীবন এই দুই সুদূরবর্তী যুগকে এক সূত্রে গ্রথিত করার ইতিহাস। জোট রাজনীতির পথিকৃৎ হিসেবেও দেশের রাজনৈতিক এবং রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জ্যোতি বসুর নাম। ন্যূনতম সাধারণ কিছু ভাবনা ও কর্মসূচির ভিত্তিতে গণতন্ত্রে বিভিন্ন দলকে একত্র করার শিক্ষায় তিনি ছিলেন আচার্য। আচার্য হিসেবে তার এই ভূমিকার কথা মনমোহন সিং বা প্রণব মুখোপাধ্যায়ও স্বীকার করেছেন এমন সময়ে যখন তাঁরই দল সমর্থন প্রত্যাহার করায় সংকটে কংগ্রেসের সরকার। নিজের রাজ্য পশ্চিমবঙ্গ, নিজের দল সিপিআইএম, নিজের মতাদর্শ কমিউনিজম, এই সবেরই সীমানা অতিক্রম করে গিয়েছিলেন জ্যোতি বসু। তাঁর প্রয়াণ তাই আক্ষরিক অর্থেই যুগাবসান। জ্যোতি বসুর অনেক পরিচয়। তিনি প্রশাসক, তিনি ট্রেড ইউনিয়ন নেতা, তিনি পরিষদীয় রাজনীতিতে পারদর্শী, তিনি জাতীয় রাজনীতিতে জোট রাজনীতির অগ্রপথিক, কিন্তু সর্বোপরি তিনি একজন আনখশির কমিউনিস্ট। সেটাই তার প্রথম এবং শেষ পরিচয়। নিজেও সেই পরিচয়েই জ্যোতি বসু সবচেয়ে স্বচ্ছন্দ ছিলেন আজীবন। 1914 সালের 8ই জুলাই কলকাতায় জ্যোতি বসুর জন্ম। প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করে 1935 সালে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডন গেলেন জ্যোতি বসু। জার্মানিতে ফ্যাসিবাদের তখন রমরমা চলছে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে, আর তাঁর প্রতিস্পর্ধী রাজনীতি হল সোভিয়েত রাশিয়ার সমাজবাদ। সেই আমলে লন্ডনেই কমিউনিস্ট আন্দোলনে জ্যোতি বসুর হাতে খড়ি। 1940 সালে দেশে ফিরে ব্যারিস্টারির বদলে জ্যোতি বসু শুরু করলেন সক্রিয় রাজনীতি। 1944 সালে রেলওয়ে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন আন্দোলনের মধ্য দিয়ে মাঠে ময়দানের রাজনীতিতে জ্যোতি বসুর যাত্রা শুরু। আর ওই রেলওয়ে কেন্দ্র থেকেই 1946 সালে হুমায়ুন কবিরকে হারিয়ে জ্যোতি বসু প্রথম প্রাদেশিক আইনসভার সদস্য হলেন। প্রাক স্বাধীনতা আমল থেকে শুরু করে একবিংশ শতাব্দীর দ্বার প্রান্ত পর্যন্ত সংসদীয় রাজনীতিতে দায়িত্ব পালন করেছেন। জ্যোতি বসু ছাড়া এমন কোনো নজির দেশের ইতিহাসে নেই। আইনসভার সদস্য হওয়ার সুযোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে সফলভাবে ব্যবহার করার ব্যাপারে জ্যোতি বসু পথিকৃতের ভূমিকা পালন করেছেন। প্রাদেশিক আইনসভার সদস্য হিসেবে প্রাক স্বাধীনতা যুগে বাংলার তদানীন্তন মুখ্যমন্ত্রী শহীদ সোহরাওয়ার্দীকে তিনি বাধ্য করিয়েছিলেন রাজনৈতিক বন্দী মুক্তির কথা ঘোষণা করতে।
একদিকে বাইরে রাজনৈতিক আন্দোলন এবং অন্যদিকে আইনসভার মধ্যে সেই একই দাবিতে যুক্তিপূর্ণ জোরালো বক্তব্য, দাবি আদায়ে এই ছিল তার কৌশল। ডাক্তার বিধানচন্দ্র রায় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তখন বিধানসভায় বিরোধী নেতা জ্যোতি বসু। বিরোধী নেতা হিসেবে ডাক্তার রায়ের সঙ্গে জ্যোতি বসুর দ্বৈরথ ওই সময়ে বিধানসভাকে সমৃদ্ধ করেছে। রাজ্য বিধানসভায় প্রতি শুক্রবার বিকেলে বেসরকারি বিষয় অর্থাৎ সরকার পক্ষ ছাড়া ব্যক্তিগতভাবে সদস্যদের উত্থাপিত বিষয় নিয়ে আলোচনার সময় নির্ধারিত থাকে। জ্যোতি বসুর দাবি মেনে নিয়েই তখনকার স্পিকার শৈল মুখোপাধ্যায় এই প্রথা চালু করতে বাধ্য হয়েছিলেন। 1967 এবং 1969 সালে অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে স্বল্পস্থায়ী দুটি যুক্তফ্রন্ট সরকারে উপমুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। পরবর্তীকালে 1972 সালে বিধানসভা নির্বাচনের পর সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে নির্বাচনী সন্ত্রাস ও কারচুপির প্রতিবাদে সিপিআইএম বিধানসভা বয়কট করে। জরুরি অবস্থার কলঙ্কজনক অধ্যায় চলল 75 থেকে 77। পশ্চিমবঙ্গ বিধানসভায় 1977 সালে ফিরে এলেন জ্যোতি বসু। রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। শপথ নিল তাঁর নেতৃত্বে প্রথম বামফ্রন্ট মন্ত্রিসভা। সালে স্বেচ্ছা অবসর নেওয়া পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে গিয়েছেন তিনি। কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী হবেন, এই সিদ্ধান্ত নিয়েই 1940 সালে লন্ডন থেকে কলকাতায় ফেরেন জ্যোতি বসু। সেই সময় অবিভক্ত কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। আত্মগোপনে থাকা নেতাদের বৈঠকের জায়গা ঠিক করা এবং গোপনে দলের জন্য অর্থ সংগ্রহ করাই ছিল সেই সময়ে জ্যোতি বসুর প্রধান কাজ। 1944 সালে বন্দর এবং রেল শ্রমিকদের মধ্যে দলীয় সংগঠন গড়ে তোলার কাজ শুরু করেন তিনি। ওই বছরই তৈরি করেন বিএন রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়ন। ইউনিয়নের সাধারণ সম্পাদকও নির্বাচিত হন তিনি। তাঁরই নেতৃত্বে প্রথম দেশ জুড়ে 24 ঘন্টার রেল ধর্মঘট হয়। 1946 সালে নৌ বিদ্রোহের সমর্থনে এই ধর্মঘট ডাকা হয়েছিল। 1948 সালে কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করা হয়। ওই বছরই 26 মার্চ গ্রেপ্তার হন তিনি। 3 মাস জেলে ছিলেন। এই প্রথম কারারুদ্ধ হন তিনি। ছাড়া পেয়ে দলের নির্দেশে আত্মগোপন করেন। 1948 সালে কমিউনিস্ট পার্টির মুখপত্র স্বাধীনতা পত্রিকাকেও বেআইনি ঘোষণা করা হয়। বন্ধ করে দেওয়া হয় ওই পত্রিকার অফিস। 1951 সালে জ্যোতি বসুর নেতৃত্বে নতুন করে শুরু হয় স্বাধীনতা পত্রিকা। তিনি পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি হন। 1952 সালে বরানগর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন তিনি। প্রথম বিধানসভা নির্বাচনের পর জ্যোতিবাবু পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি পান। 5 দশকের শুরুতে অবিভক্ত কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ প্রাদেশিক কমিটির সম্পাদক হন জ্যোতি বসু। 1954 সালে মাদুরাই কংগ্রেসে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হন তিনি। 1961 সালে বিজয়ওয়াড়ায় পার্টি কংগ্রেস থেকে দলীয় সদস্যদের মধ্যে মতাদর্শগত সংগ্রাম ক্রমশ বাড়তে থাকে। কংগ্রেসের সম্পর্কে কমিউনিস্ট পার্টির কি দৃষ্টিভঙ্গি হবে, সেই বিতর্কই ছিল এই বিরোধের মূলে। 1962 সালে চীন ভারত যুদ্ধের পর বিতর্ক ক্রমশ চরমে ওঠে। 1964 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির 32 জন জাতীয় পরিষদ সদস্য দল থেকে বেরিয়ে আসেন। দল ছাড়েন জ্যোতি বসুও। তবে দল যাতে ভাগ না হয়
তার জন্য তিনি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। তারই নেতৃত্বে তৈরি হয় কমিউনিস্ট ইউনিটি সেন্টার। কিন্তু শেষ পর্যন্ত কমিউনিস্ট পার্টির বিভাজন আটকানো যায়নি। ওই বছরই এপ্রিল মাসে তেনালি কনভেনশনে নতুন কমিউনিস্ট পার্টি গড়ে তোলার সিদ্ধান্ত হয়। 1964-তে কলকাতায় সপ্তম পার্টি কংগ্রেস হয়। সেখানেই তৈরি হয় সিপিআইএম। 9 জনের পলিট ব্যুরো তৈরি হয়, যাদের নবরত্ন বলা হতো। তাদের একজন জ্যোতি বসু। সেই নবরত্নের শেষ রত্ন জ্যোতি বসু চলে গেলেন। সালে মুখ্যমন্ত্রিত্ব থেকে অবসর নেওয়ার পরেও জ্যোতি বসু আগের মতোই সক্রিয় ছিলেন। আমাকে সম্বর্ধনা দেয়া মানে আমার পার্টিকেও সম্বর্ধনা দেয়া। 1998 সালে কলকাতায় পার্টি কংগ্রেসে কেন্দ্রীয় সরকারে যোগদানের ব্যাপারে সিপিআইএম নীতি পরিবর্তন করে। সিদ্ধান্ত হয় নির্ণায়ক ভূমিকা নিতে পারলে কেন্দ্রীয় সরকারে যোগদান করবে সিপিআইএম। এই নীতি নির্ধারণে উল্লেখযোগ্য ভূমিকা নেন জ্যোতি বসু। 2004 সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থনের সিদ্ধান্ত নেয় সিপিআইএম সহ 4 বামপন্থী দল। বিজেপিকে ক্ষমতার বাইরে রাখতেই সেই প্রথম বামপন্থীরা কেন্দ্রে কোনো কংগ্রেস সরকারকে সমর্থন করে। জাতীয় রাজনীতিতে মোড় ঘোরানো এই ঘটনার পেছনেও দীর্ঘদিনের সহযোগী হরকিষণ সিং সুরজিতের সঙ্গে জ্যোতি বসু গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। প্রতি ব্যক্তির কিছু ভূমিকা থাকে এবং সেই ভূমিকা তারা পালন করেছেন কিনা তাতে আত্মসমালোচনা হয়, সমালোচনা হয়। শারীরিক কারণে এর পরবর্তী সময় দিল্লিতে পলিট ব্যুরো বৈঠকে যোগ দিতে পারছিলেন না তিনি। 2008-এ কোয়েম্বাটুরে সিপিআইএম এর পার্টি কংগ্রেসে দল থেকে অবসর চেয়ে চিঠি দেন তিনি। কোয়েম্বাটুর কংগ্রেসেই সিপিআইএম সিদ্ধান্ত নেয় দলের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে জ্যোতি বসু আমৃত্যু দলের কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য হয়ে থাকবেন। তাই ছিলেন তিনি। জ্যোতি বসুর নেতৃত্বে প্রথম বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর অগ্রাধিকার ছিল ভূমি সংস্কার এবং পঞ্চায়েতি ব্যবস্থা গঠনে। 1978 সালে প্রথম পূর্ণাঙ্গ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হল। গ্রামীণ স্বায়ত্ত শাসনের প্রসঙ্গে গোটা দেশের মধ্যে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা মডেল হিসেবে স্বীকৃত।
ভূমি সংস্কার এবং পঞ্চায়েতি ব্যবস্থার মাধ্যমে সমাজের একটি বড় এবং অনগ্রসর অংশ রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত হল। এর রাজনৈতিক সুফল সিপিআইএম তথা বামফ্রন্ট আজও ভোগ করছে, আর এর অর্থনৈতিক সুফল হল কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং প্রসার। শিল্পক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার শুরু অনেক পরে, 1991 সালে পঞ্চম বামফ্রন্ট সরকার গঠনের পর। আন্তর্জাতিক পরিস্থিতি তখন আমূল বদলে গিয়েছে। সোভিয়েত রাশিয়া আর নেই, পূর্ব ইউরোপ থেকে সমাজতন্ত্র বিলুপ্ত। এক মেরুর বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র সুপার পাওয়ার। বিশ্বায়নের ঝড় তখনও ওঠেনি, কিন্তু তার সংকেত স্পষ্ট। 1994 সালের সেপ্টেম্বরে রাজ্য বিধানসভায় শিল্পায়ন সংক্রান্ত নীতি বিবৃতি পেশ করলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। কৃষিকে ভিত্তি করে শিল্পে এগিয়ে যাওয়ার প্রয়াসের অঙ্কুর ছিল সেটাই। কেন্দ্রীয় সরকারের মাসুল সমীকরণ নীতি প্রত্যাহার, লাইসেন্স রাজের বিলোপ এবং অর্থনৈতিক সংস্কারের অন্যান্য কাজকর্মের ফলে নতুন বাস্তবতা তৈরি হয়েছিল। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তারই সুযোগ নেওয়ার চেষ্টা শুরু করল জ্যোতি বসুর নেতৃত্বাধীন সরকার। 1996 সালে পঞ্চমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর বয়সের কারণে ধীরে ধীরে দৈনন্দিন কাজকর্মের ভার লাঘব করতে শুরু করেন জ্যোতি বসু। 2000 নভেম্বরে মুখ্যমন্ত্রিত্ব থেকে অবসর নিলেন, ভার তুলে নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু রাজনীতি থেকে অবসর তিনি কোনোদিনই নেননি। কমিউনিস্ট রাজনীতি, প্রথমে অবিভক্ত কমিউনিস্ট পার্টি এবং 1964 সালে বিভাজনের পর তার দল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রতি তার অবিচল আনুগত্য ছিল। সম্পূর্ণ বিপরীত রাজনীতির মানুষ বিজেপি নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তার সম্পর্কে বলেছিলেন, রাজনৈতিক জীবনে এই একনিষ্ঠা অনুসরণযোগ্য উজ্জ্বল দৃষ্টান্ত। দলের মধ্যে তার ভিন্ন মত পোষণের উদাহরণ কিন্তু আছে। 1948 সালে কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে বিটি রান্দিফের রাজনৈতিক পথের মধ্যে কিছু বামপন্থী হঠকারী প্রবণতা ছিল বলে তার মনে হয়েছিল। লিখিতভাবে আপত্তির কথাও জ্যোতি বসু এবং অন্য কয়েকজন জানিয়েছিলেন, যার জন্য দলে তিনি তিরস্কৃতও হয়েছিলেন। প্রায় অর্ধ শতাব্দী পরে 1996 সালে একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। দেশের 12টি দলের নেতারা সর্বসম্মতভাবে তাকে যুক্তফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী হতে অনুরোধ করে। দলের কেন্দ্রীয় কমিটিতে দুবার আলোচনার পর সিপিআইএম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। জ্যোতি বসু নিজে দলের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ভুল বলে বর্ণনা করেছেন পরে, কিন্তু দলের অনুশাসনের বাইরে তিনি শেষ পর্যন্ত কখনো যাননি। সংখ্যাগরিষ্ঠের মত মেনে নেওয়া শৃঙ্খলা বজায় রেখেছেন আমৃত্যু। জাতীয় রাজনীতিতে কোনোদিনই সরাসরি অংশগ্রহণ না করেও কিন্তু প্রায় 3 দশক ধরে জাতীয় রাজনীতির একটি কেন্দ্রীয় চরিত্র হয়ে থেকেছেন জ্যোতি বসু। উনিশশো সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েই তিনি কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাসের উপর একটি দলিল তৈরি করান। কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারকে তা পাঠানো হয়। মুখ্যমন্ত্রীদের মধ্যে জম্মু ও কাশ্মীরের ফারুক আবদুল্লাহ, তামিলনাড়ুর এম.জি. রামাচন্দর এবং পঞ্জাবের প্রকাশ সিং বাদল জ্যোতি বসুকে সোচ্চার সমর্থন করেন। এরই জের টেনে 1983 সালে ইন্দিরা গান্ধী সরকারিয়া কমিশন নিয়োগ করেন। এই কমিশনের রিপোর্ট কেন্দ্র রাজ্য সম্পর্কের ইতিহাসে একটি মোড় ঘোরানো ঘটনা। 1984 সালে অন্ধ্রপ্রদেশে এন.টি. রামারাও সরকারকে বরখাস্ত করেও পুনর্বহাল করতে বাধ্য হন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে জাতীয় উন্নয়ন পরিষদের বৈঠক থেকে জ্যোতি বসুর নেতৃত্বে ফারুক আবদুল্লাহ, রামকৃষ্ণ হেগড়ের মতো অন্য অকংগ্রেসি মুখ্যমন্ত্রীরা ওয়াকআউট করেছিলেন। ইচ্ছে করলেই আজ আর কেন্দ্রীয় সরকার কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে না। দেশে এই প্রকৃত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ফেডারেল স্ট্রাকচার গড়ে তোলার পেছনে জ্যোতি বসুর ঐতিহাসিক অবদান আছে। 1983 সালে
শ্রীনগরে এবং পরের বছরে অকংগ্রেসী নেতা ও মুখ্যমন্ত্রীদের সম্মেলন এক্ষেত্রে মাইলস্টোন হয়ে আছে। রামারাও, নৃপেন চক্রবর্তী, রামকৃষ্ণ হেগড়ে, জগজীবন রাম, ইন্দ্রকুমার গুজরাল, চন্দ্রশেখর, বিজু পট্টনায়ক, সি রাজেশ্বর রাও, এইচ.এন. বহুগুণা প্রমুখ নেতাদের সম্মেলনে কেন্দ্রীয় চরিত্রটি ছিলেন জ্যোতি বসুই। বিভিন্ন মত ও আদর্শের দলকে একত্র করে দেশে জোট রাজনীতির অগ্রপথিকের ভূমিকা পালন করে গিয়েছেন জ্যোতি বসু। একই সঙ্গে পরিবর্তমান পরিস্থিতির সঙ্গে মার্ক্সবাদী রাজনৈতিক দর্শনকে যুক্ত করার সংগ্রাম করে গিয়েছেন জ্যোতি বসু। সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা গত শতাব্দীর ৮-এর দশকের শেষ থেকে বিশ্বব্যাপী কঠিন চ্যালেঞ্জের মুখে। সোভিয়েত রাশিয়া ভেঙে যাওয়া, পূর্ব ইউরোপে কমিউনিস্ট শাসনের অবসান, এই সবই তার প্রমাণ। এই সময়েও ভারতে কিন্তু সিপিআইএম এবং বামপন্থী রাজনীতি তার প্রাসঙ্গিকতা হারায়নি, বরং ১৯৯৬ সালের পর থেকে তা বেড়েছে। এর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী হরকিষণ সিং সুরজিতের সঙ্গে জ্যোতি বসুর অসামান্য অবদান রয়েছে। সমাজবাদের বিশ্বব্যাপী সংকটের মুখে দাঁড়িয়ে ১৯৮৯ সালের এপ্রিলে লন্ডনে মার্কস মেমোরিয়াল লাইব্রেরিতে জ্যোতি বসু একটি স্মরণীয় ভাষণ দিয়েছিলেন। প্রশ্নটি ছিল, সোভিয়েত রাশিয়া যখন ভেঙে পড়ছে, তখন ভারতের মতো একটি আধা পুঁজিবাদী, আধা সামন্ততান্ত্রিক দেশের একটি রাজ্যে একটি কমিউনিস্ট সরকার কি করে বছরের পর বছর টিকে থাকে? জ্যোতি বসু বলেছিলেন, পরিপ্রেক্ষিত বিচার না করে কেতাবি দৃষ্টিভঙ্গি দিয়ে মার্ক্সবাদ বোঝা যায় না। অন্যদিকে আবার আমাদের প্রতিদিনের আন্দোলনের এবং সংগ্রামের প্রতিটি ঘটনায় মার্ক্স কি বলেছেন তা পাতা উল্টে খুঁজতে যাওয়াও ভুল হবে। মার্ক্সের পদ্ধতিটি সৃজনশীল এবং অর্থবহ। এই পদ্ধতি হল ঐতিহাসিক এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রয়োগ। এই প্রয়োগের মধ্য দিয়ে সমকালীন ঘটনাবলী সম্পর্কে নিজেদের ধারণা স্পষ্ট হয়, সমাজের মূল প্রবণতা এবং সমস্যাগুলোকে বোঝা যায়। মার্কস মেমোরিয়াল লাইব্রেরির ওই ভাষণটির মধ্যে জ্যোতি বসুর রাজনৈতিক দর্শনের নির্যাসটি ধরা আছে। ধারাবাহিকতা এবং সৃজনশীলতার এই অনন্য সমন্বয়ে জ্যোতি বসুর রাজনীতির শেষ কথা। I have come to give you a sad news. Jyoti Basu is no more with us. He has left us. So now I can't speak more. Jyoti Basu is no more in this world. Jyoti Babu আমাদের ছেড়ে চলে গেছেন। জানুয়ারি ২০১০ বেলা ১১:৪৭। বিধাননগরের আমরি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জ্যোতি বসু। নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ জানুয়ারি। বয়স হয়েছিল ৯৬ বছরের বেশি। আজন্ম সংগ্রামী জ্যোতি বসু তা সত্ত্বেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তার প্রয়াণ আকস্মিক নয়, অপ্রত্যাশিতও নয়। তবু মহিরুহ পতনের প্রতিক্রিয়া দেখা দিল দেশ জুড়ে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই পরিচয় অতিক্রম করে অনেক ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন জ্যোতি বসু বহুদিন আগেই। তার মৃত্যুর পর প্রথম প্রকাশ্য শোক জ্ঞাপন করলেন তিনি তামিলনাড়ুর মানুষ, কংগ্রেসের লোক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। We have just learned with great sadness of the passing away of Shri Jyoti Basu, fondly known as Jyoti Babu. He was a colossus who strode India's political scene for many decades, not only for the people of
West Bengal, for the people of India. দলীয় সহকর্মীরা শোকে বিহ্বল। হাসপাতালে শোক প্রকাশ করে গেলেন কয়েকজন। একটি মহিরুহের পতন হলো। পশ্চিমবাংলার আজকে দুর্যোগের দিনে একটা বিরাট ক্ষতি হলো নতুন করে। তাই আমাদের সকলের দায়িত্ব কর্তব্য বলে মনে করি, তাকে যদি সত্যিকারে শ্রদ্ধা জানাতে হয়, তার প্রদর্শিত পথে আমাদের সকলকে এগোতে হবে। সবাই মিলে, যেটা ওর সবচেয়ে বড় রাজনৈতিক জীবনের আমাদের কাছে শিক্ষণীয়, প্রত্যেক শ্রেণীর, প্রত্যেক দলের, প্রত্যেক এলাকার মানুষ তাকে নেতা বলে মনে করেছে। ভারতবর্ষের মানুষ তাকে নেতা বলে সম্মান দিয়েছিল, অবিসম্বাদিত নেতা। তার বারে বারে পরিচয় পেয়েছে। জ্যোতি বসু কখনো দ্বিতীয় হতে পারে না, কোনোদিন দ্বিতীয় কেউ হবে না। আমার অন্তরে শ্রদ্ধা জানাই। আমি ব্যক্তিগতভাবে বোধহয় আর একবার পিতৃহীন হলাম। আজকে উনি আমাদের মধ্যে নেই, কিন্তু দীর্ঘদিন তিনি বাম আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং আমি মনে করি যে তিনি ভারতবর্ষের একজন সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব। বেলা ৩টে হাসপাতাল থেকে জ্যোতি বসুর মরদেহ নিয়ে যাওয়া হলো প্রথমে বিধাননগরেই পুত্র চন্দন বসুর বাড়িতে। তারপর তার বাসস্থল বিধাননগরের ইন্দিরা ভবনে। অন্তিম রোগশয্যায় শুয়েও নিজের বাড়িতে এই ইন্দিরা ভবনে ফিরতে চেয়েছিলেন বসু। তার শেষ ইচ্ছার প্রতি সম্মান জানাতেই এখানে আসা। ইন্দিরা ভবন থেকে মরদেহ নিয়ে যাওয়া হলো মধ্য কলকাতার রফি আহমেদ কিদওয়াই রোডের পিস হেভেনে। একদিন বিশ্রাম, শেষ যাত্রার প্রস্তুতির জন্য একটি দিন। সন্ধ্যায় আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম এর রাজ্য কমিটির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্রদ্ধেয় জ্যোতি বসুর জীবনাবসানে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন আমাদের অভিভাবক। তার জীবন অবসানে দেশ হারালো এক মহান নেতাকে। দেশের বাম ও গণতান্ত্রিক আন্দোলন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো। এই মুহূর্তে তাকে দেশ ও রাজ্যের বিশেষ প্রয়োজন ছিল। তার ভূমিকা ভারতের ইতিহাসে অম্লান। দলের রাজ্য সম্পাদক বিমান বসু এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। Comrade Jyoti Basu was a great leader of the CPIM, the left movement, and India. With his passing away, an era has ended. His 70 years of public life and political activities marked him out as one of the most distinguished left leaders of our country. 19 জানুয়ারি মঙ্গলবার সকাল 7:30টায় পিস হেভেন থেকে শুরু হলো জ্যোতি বসুর শেষ যাত্রা।
আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম রাজ্য কমিটির সদর দপ্তরে। মরদেহ বহন করে নিয়ে এলেন দলের পলিট ব্যুরোর সদস্যরা। রাখা হলো মুজফফর আহমেদের মূর্তির সামনে। প্রথম শ্রদ্ধা জানালেন প্রবীণ নেতা সমর মুখার্জি। তারপর একে একে দলের অন্য নেতারা। বামফ্রন্টের অন্য শরিক দলের নেতারাও এখানেই শ্রদ্ধা জানালেন বসুকে। এলেন পরিবারের সদস্যরাও, জ্যোতি বসুর প্রিয় নাতনিরা। বেলা 9টায় রক্ত পতাকায় ঢাকা জ্যোতি বসুর দেহ তোলা হল লাল রঙের শকটে। আলিমুদ্দিন স্ট্রিট থেকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড, লেনিন সরণি, ধর্মতলার মোড় হয়ে মহাকরণে। মহাকরণে মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু কাজ করেছেন 23 বছর 4 মাসের বেশি। তারও আগে দুটি যুক্তফ্রন্ট আমলে উপমুখ্যমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। 5 বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মহাকরণের সামনেই সভায় সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রথম বক্তব্য পেশ করেছেন। তারপর হাত দিয়েছেন সরকারি কাজে। সেই মহাকরণ শেষবার জ্যোতি বসুকে বিদায় অভিবাদন জানালো। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাজ্য প্রশাসনের পক্ষে মুখ্য সচিব শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন প্রধান ফটকের সামনে। হাত নেড়ে বিদায় জানালেন সরকারি কর্মচারীরা। পরের গন্তব্য বিধানসভা ভবন। 1946 সালে স্বাধীনতার আগে জ্যোতি বসু প্রথম প্রাদেশিক আইনসভায় নির্বাচিত হয়েছিলেন। মাঝে 1972 থেকে 77 এই 5 বছর বাদ দিয়ে বিধানসভার সদস্য হিসেবে কাজ করেছেন 2001 সাল পর্যন্ত। 2010-এর 19 জানুয়ারি শেষ শয্যায় শায়িত জ্যোতি বসু শেষবারের মতো এলেন বিধানসভা ভবনে। পশ্চিম দিকের বারান্দায় বিশেষভাবে তৈরি মঞ্চে রাখা হলো তাঁর মরদেহ। জ্যোতি বসুকে শেষ বিদায় জানানো হবে রাষ্ট্রীয় মর্যাদায়। বিধানসভা ভবনেই মরদেহের দায়িত্ব নিল সেনাবাহিনী। দলীয় পতাকার উপর বিছিয়ে দেওয়া হল ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। সাধারণ মানুষ এবং দেশ বিদেশের বিশিষ্ট জনেরা প্রয়াত কমিউনিস্ট নেতাকে এখানেই শেষ বিদায় জানালেন। শ্রদ্ধা জানালেন বিধানসভার অধ্যক্ষ হাসিম আব্দুল হালিম, মন্ত্রিসভার সদস্যরা, বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং বিধানসভার কংগ্রেস পরিষদীয় দল। তৃণমূল কংগ্রেসের পক্ষে বিধানসভায় বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ার, জয়পাল রেড্ডি, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া, বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি এবং দলের সভাপতি নীতিন গডকরি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সোরেন, লালু প্রসাদ যাদব, চন্দ্রবাবু নাইডু প্রমুখ। সিপিআইএম-এর সারা দেশের সর্বস্তরের নেতারা সর্বক্ষণে ছিলেন। তাদের মধ্যে ছিলেন কেরল এবং ত্রিপুরার দুই মুখ্যমন্ত্রী ভি.এস. অচ্যুতানন্দন এবং মানিক সরকারও। কূটনৈতিক প্রথা ভেঙেই উপমহাদেশের প্রাজ্ঞ রাজনীতিক
এবং ব্যক্তিগতভাবে তার অভিভাবক জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার মন্ত্রিসভার আরও 5 জন সদস্য এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিরা। বিধানসভা ভবনে ফুলের পাহাড় জমে উঠছে ক্রমশ। স্রোতের মতো বয়ে চলেছে সাধারণ মানুষের প্রবাহ। কারো হাতে বিশাল তোড়া, কারো হাতে একটি রক্তগোলাপ। অনেকেরই চোখে জল, শোকের প্রকাশ সংযত, সশ্রদ্ধ। সুশৃঙ্খল জনতার স্রোত অবিরাম বয়ে চলেছে। বিধানসভা ভবনের ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছেন যত মানুষ, তার চেয়ে বেশি মানুষ দুপুর 3টের সময়ও বাইরে দাঁড়িয়ে। একসময় বিধানসভার প্রশস্ত তোরণ সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হলো, যাতে সকলে অন্তত একবার শেষ চোখের দেখা দেখতে পারেন। বিধানসভা ভবন তখন জনসমুদ্র, জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণেরই হাতে। 3:30 সময় সেনাবাহিনীর সুসজ্জিত গান গ্যারেজে তোলা হলো জ্যোতি বসুর মরদেহ। রাষ্ট্রীয় শেষকৃত্যের আচার অনুষ্ঠান পালিত হলো যথারীতি। বিধানসভা ভবন থেকে যাত্রা মোহরকুঞ্জে। প্রশস্ত রাজপথ, রেড রোডে তখন জনজোয়ার। জননায়ককে শেষ বিদায় জানাচ্ছেন জনগণ। মানুষের আবেগ আর রাষ্ট্রীয় শেষ যাত্রার আনুষ্ঠানিক গাম্ভীর্য একাকার হয়ে গেল। বাঁধ ভাঙা জনস্রোতের ঢেউ সামলে মোহরকুঞ্জে পৌঁছল গান গ্যারেজ। মোহরকুঞ্জে সেনাবাহিনী জ্যোতি বসুকে রাষ্ট্রীয় সম্মান জানালো গার্ড অফ অনার দিয়ে। রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশ সম্মান জানালো গান স্যালুট দিয়ে। মোহরকুঞ্জ থেকে বসুর মরদেহ সেনাবাহিনী নিয়ে গেল SSKM হাসপাতালে। কমিউনিস্ট নেতা মানুষের স্বার্থে তার শেষ কাজটি সম্পন্ন করলেন। নিজের দেহটি দান করে গিয়েছিলেন চিকিৎসা শাস্ত্রের পঠন পাঠনের জন্য। তার ইচ্ছা অনুসারে তাই করা হলো। চলে গেলেন জ্যোতি বসু, রেখে গেলেন এক ইতিহাস।